আসসালামু আলাইকুম। তো ইকোনমিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। কুইক, জলদি বল। হ্যাঁ, হ্যাঁ, সকালে সকালে আমি ক্লাস নিচ্ছি রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ইকোনমিক্স ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। ইকোনমিক্স ক্লাসে আমরা আজকে ইকোনমিক্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিশেষ বিশেষ তথ্যগুলো এবং ইম্পর্টেন্ট লাইনগুলো জানার চেষ্টা করব। তো প্রথমত আমরা যদি ইকোনমিক্সের দিকে আসি, ইকোনমিক্স হচ্ছে সম্পদের বিজ্ঞান। একটা দেশ কিভাবে চলবে, তার অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে সংগঠিত হবে, তার অর্থনৈতিক নীতি কেমন হবে, তার মুদ্রার মান কেমন হবে, সে কিভাবে বহির্বিশ্বে ব্যবসা করবে, বা সে কিভাবে তার জনগণের ইনকামকে নিজের ইনকাম বা তার কল্যাণে ব্যয় করবে, এটা হচ্ছে অর্থনীতির আলোচ্য বিষয়। তো প্রথমেই অর্থনীতি প্রথম পত্রে আমরা দেখতে পারবো অর্থনীতি এটা এখন আলোচনা করবে একটা ক্লাসিক্যাল ধারণায়। ক্লাসিক্যাল ধারণা বলতে এইটা সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করবে, সমস্যা নিয়ে আলোচনা করবে এবং বিভিন্ন প্রকার তত্ত্ব নিয়ে আলোচনা করবে। সেটা জনসংখ্যার হইতে পারে, আবার হইতে পারে কীভাবে মুদ্রা ব্যবস্থা, জনসংখ্যা না, মুদ্রা ব্যবস্থা নিয়ে আলোচনা করবে, তারপরে বাজার নিয়ে আলোচনা করবে, চাহিদা যোগান নিয়ে আলোচনা করবে এবং সেকেন্ড পেপারে এটা আলোচনা করবে দেশ নিয়ে, বাংলাদেশ নিয়ে, তারপরে ব্যক্তি নিয়ে, তারপরে বাংলাদেশের কৃষি, শিল্প এবং সরকারের আয়, রাজস্ব এবং কর নিয়ে আলোচনা করবে। তো প্রথমেই আমরা যদি একদম ইকোনমিক্সের শুরুতে আসি, ইকোনমিক্সের শুরুতে এটা বলা হয়েছে ইকোনমিক্সের জনককে। ইকোনমিক্সের জনক বলা হয় অধ্যাপক অ্যাডাম স্মিথকে। কিভাবে? তিনি 1776 সালে একটা বিশেষ বই বের করেন, যে বইটার নাম ছিল অ্যান ইনকোয়ারি ইনটু দ্য ওয়েলথ অফ নেশনস, বা সংক্ষেপে বলা হয় ওয়েলথ অফ নেশন। তিনি ছিলেন কি? ইংল্যান্ডের একজন অর্থনীতিবিদ, এবং এই অর্থনীতির মাধ্যমে, এই বইটার মাধ্যমে, ওয়েলথ অফ নেশন বইটার মাধ্যমে তিনি একটা তত্ত্ব দেন। তিনি সেখানে উল্লেখ করেন যে অর্থনীতি হচ্ছে একটা সম্পদের বিজ্ঞান। তার সংজ্ঞায় এটা বলেন তিনি যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন এবং কারণ অনুসন্ধান করে। তাহলে প্রথমেই আসলো কে? অর্থনীতির জনককে, এবং সেটা অ্যাডাম স্মিথ। এবং কোন বইয়ে তাকে এটা বলা হয়, কোন বইয়ের জন্য? সেটা হচ্ছে ওয়েলথ অফ নেশন। তো অর্থনীতির কিছু সমস্যা আছে। মানুষ তো আর কোনো সমস্যা ছাড়া কোনো কিছু তৈরি করে না। তো অর্থনীতি তৈরি করার পিছনে মানুষের একটা সমস্যা ছিল। সমস্যা হচ্ছে কি? মানুষের অভাব অসীম। মানুষের অভাব হচ্ছে অসীম, এবং সে অভাব পূরণ করতে মানুষের সম্পদ আছে সীমিত। কিভাবে? সাপোজ আমি একজন মানুষ, এই মানুষটার বেঁচে থাকার জন্য অনেক কিছু দরকার হয়। আমার চাল দরকার, আমার ডাল দরকার, তারপরে আমার বাসস্থান দরকার, আমার চিকিৎসা দরকার। সব কিছু পাইলাম। পাওয়ার পরে এখন আমার হঠাৎ মনে হইল যে না, আমার না একটা মোবাইল ফোন কেনা দরকার। মোবাইল ফোন ছাড়া হচ্ছে না। আমি যখন মোবাইলটা কিনবো তখন আমার কি মনে হবে? আমার না ভালো একটা পাওয়ার ব্যাংক দরকার, কারেন্ট থাকতেছে না বর্তমান। ঠিক আছে, এরপরে আমার না ইন্টারনেট নেওয়া দরকার, ইন্টারনেট কেনা দরকার, সিমে কিনলাম। কেনার পরে আমার মনে হলো না, ইন্টারনেট না হচ্ছে না, আমার ওয়াইফাই নেওয়া দরকার। ওয়াইফাই নেওয়ার পরে মনে পড়লো না, এতে হচ্ছে না, আমার আরও একটা ফোন দরকার, আমার ল্যাপটপ দরকার এখন। তো মানুষ কি করে? মানুষের অভাব থাকে বিভিন্ন, এই অভাবটা একের পর এক আসে। মানুষের অভাবের কোনো শেষ নাই। একটা কথা আছে না, যত পায় তত চায়। অর্থনীতিও একই কথা বলতেছে। মানুষ হচ্ছে এমন একটা জীব যে যত পায় তত সে চাইতেই থাকে। এই জন্যই অর্থনীতিতে অভাব অসীম, কিন্তু এই অভাব পূরণ করার জন্য কিন্তু সম্পদ সীমিত। যেমন আমি ফোন কিনবো, টাকার দরকার, আমার কাছে সীমিত পরিমাণ টাকা আছে, আমার কাছে আনলিমিটেড টাকা নাই। আনলিমিটেড টাকা থাকলে বা টাকার পরিমাণ বেশি হলে সেটা আরেকটা সমস্যা তৈরি করে। সেটা নিয়ে আবার পরের আরেকটা অধ্যায়তে আছে, মুদ্রাস্ফীতি। যাই হোক, তো
মানুষের অভাব অসীম, কিন্তু সে অভাবের তুলনায় সম্পদ হচ্ছে সীমিত। অর্থনীতির দুষ্প্রাপ্যতা হলো সম্পদের স্বল্পতা। অর্থনীতির মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে অসীম অভাব আর সীমিত সম্পদ। তাহলে অর্থনীতির মূল আলোচ্য বিষয় হচ্ছে অসীম অভাবের মাধ্যমে কিভাবে অসীম অভাব কিভাবে সীমিত সম্পদ দিয়ে আমরা ওটাকে কি কন্ট্রোল করতে পারি। অ্যাডাম স্মিথ অর্থনীতিকে বলেছেন সম্পদের বিজ্ঞান। সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে প্রক্রিয়াটি হলো নির্বাচন। তো যেটা বললাম, আমার অনেক অভাব আছে, এই অভাবগুলোর মধ্যে এখন আমি কি করব, এখন আমার দরকার হচ্ছে সমন্বয় করা, আমার কোনটা দরকার। তো এবার দেখেন, আমার দরকার ছিল কি, ফোন কেনা দরকার ছিল, ইন্টারনেট কেনা দরকার ছিল, চাল কেনা দরকার ছিল। সবার আগে আমার কোনটা দরকার, আমার গুরুত্ব অনুযায়ী নির্বাচন করতে হবে অভাবকে। তাহলে যখন আমাদের অভাব অসীম এবং সম্পদ সীমিত, তখন আমাদের সামনে চলে আসে নির্বাচন সমস্যা। তাহলে আমার যেহেতু আবার খেয়ে পরে আগে বাঁচতে হবে, সেজন্য আমার খাদ্য বস্ত্রের চাহিদাটা আগে পূরণ করতে হবে। আমরা নির্বাচন করব প্রথমে খাদ্য, তারপরে হয়তো বাসস্থান লাগবে, তারপরে হয়তো যদি বেঁচে থাকি ফোন দরকার হবে। মানুষ এই যে অভাবটা নির্বাচন করবে গুরুত্ব অনুসারে। সম্পদ ও দুষ্প্রাপ্য থেকে উদ্ভব হয় নির্বাচন, কারণ সম্পদ যদি আমার অসীম হইতো, এই নির্বাচন সমস্যা কিন্তু তৈরি হইতো না। এবার দেখেন, দুষ্প্রাপ্য ধারণাটি কার্যকর হয় না মুক্ত দ্রব্যের ক্ষেত্রে। মুক্ত দ্রব্য কি? যে দ্রব্য আপনার কিনতে হয় না, আপনি ফ্রিতেই পেয়ে যান। যেমন আপনার পড়াশোনা করার জন্য আলো দরকার, হয়তো রাতের বেলা আলো কিনতে হয়, কিন্তু দিনের বেলায় প্রকৃতির যে আলোটা ওইটা কিন্তু আমাদের জন্য ফ্রি। একই কথা বাতাসের জন্য, একই কথা নদীর পানি, সমুদ্রের পানির জন্য যে সকল জিনিস কিনতে হয় না, এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় মুক্ত দ্রব্য। মুক্ত দ্রব্যের ব্যাপারে আমার এই যে অভাব নির্বাচন, এটা দরকার হয় না, দুষ্প্রাপ্যতা, কারণ মুক্ত দ্রব্য অসীম, আমি কিনতেছি না ওইটা। এরপরে অর্থনীতির যমজ সমস্যা বলা হয় কাকে? দুষ্প্রাপ্যতা নির্বাচন। দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, এরা একে অপরের সাথে সবই থাকে। এবার আসি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমাদের সম্পদ সীমিত, কিন্তু আমাদের চাহিদা অসীম। তাহলে আমরা কিভাবে এই যে নির্বাচন সমস্যাটা করব, নির্বাচন সমস্যার সমাধান করব কিভাবে? আমাদের একখণ্ড জমি আছে, এই একখণ্ড জমিতে আমি কি চাষ করতে পারি? আমি চাষ করতে পারি হচ্ছে আলু চাষ করতে পারি, আবার গাজরও চাষ করতে পারি, আবার আমি অর্ধেকে গাজর অর্ধেকে আলু চাষ করতে পারি। এখন আমার চিন্তা করতে হবে, আমি যেহেতু জমির মালিক, আমার চিন্তা করতে হবে আমি কতটুকু উৎপাদন করব। এজন্যই অর্থনীতিতে আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা চলে আসে। এই উৎপাদন সম্ভাবনা রেখা নির্দেশ করে যে আমি কতটুকু উৎপাদন করতে পারবো এবং কোন বিন্দুতে কতটুকু উৎপাদন করা যাবে। এখানে আবার একটা কার্ভ আছে, পিপিসি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিআই থেকে এটা নেওয়া হয়। এরপরে আরেকটা কথা, সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় এটা কি? আমি একটা জিনিস উৎপাদন করার জন্য বা একটা জিনিস পাওয়ার জন্য অন্য জিনিস যেটা ত্যাগ করে দিব, এটা হচ্ছে সুযোগ ব্যয়। যেমন আমি একটু আগে বললাম, আমার একখণ্ড জমি আছে, আমি জমিতে কি চাষ করতে পারি? আলু চাষ করতে পারি, গাজরও চাষ করতে পারি। আমি যদি এখন আলু চাষ করি গাজর চাষ না করে, তাহলে আমার সুযোগ ব্যয় হচ্ছে গাজর। আমি যদি আলু চাষ করি আমার সুযোগ ব্যয় গাজর, আমি যদি গাজর চাষ করি আমার সুযোগ ব্যয় আলু। ঠিক তেমনি আপনার যদি বলা হয় আপনি 2 ঘন্টা ঘুমাইতে পারেন, না হলে পড়াশোনা করতে পারেন, আপনার কাছে সম্পদ আছে 2 ঘন্টা, আপনি পড়তেও পারেন ঘুমাইতেও পারেন। তো আপনি যদি ঘুমান, আপনার সুযোগ ব্যয় যেটা আপনি ত্যাগ করতেছেন সেটা হচ্ছে আপনার পড়া। আর আপনি যদি পড়েন তাহলে ত্যাগ করবেন আপনি আপনার ঘুম। তাহলে যে জিনিসটা আপনি ত্যাগ করবেন সেটা হচ্ছে সুযোগ ব্যয়। এরপরে উৎপাদন সম্ভাবনা রেখা, এটা আমি একটু দাগাইলে ভালো হইতো। উৎপাদন সম্ভাবনা রেখা হয় কেমন? আপনার এটা অবতল, ঠিক আছে, অবতল না, উত্তল একটা রেখা হয় এবং এই রেখার মধ্যে আপনার উৎপাদন করতে হয়। এই রেখা নির্দেশ করে আপনার সম্পদের সুষ্ঠু ব্যবহার, এবং এই রেখার বাইরে যে অংশটা থাকবে সেটাকে বলবে হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, এবং এটাকে এফ বিন্দু দ্বারা প্রকাশ করা হয়। আমি যদি দাগাই একটু, তাহলে এটা হচ্ছে আপনার অর্থ, ঠিক আছে, বা সরি, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ভূমি অক্ষ, আর মনে করেন এটা হচ্ছে সম্পদ, ঠিক আছে। আমি যদি এখানে ধরি আলু, আবার এখানে যদি ধরি আমি কি, এটাকে কি বলে, গাজর।
তাহলে আমি যদি আলু সবচেয়ে বেশি উৎপাদন করি তাহলে আমার গাজর সবচেয়ে কম উৎপাদন হবে। আর যদি আমি গাজর সবচেয়ে বেশি উৎপাদন করি তাহলে আলু সবচেয়ে কম উৎপাদন হবে। এখন এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই কার্ভের মধ্যবর্তী আপনি এ বিন্দু বা বি বিন্দু, এখানে আপনি আপনার সম্পদ ব্যবহার করতে পারতেছেন। এবং এখানে যদি একটা এফ বিন্দু দিয়ে দেয়, এটা যদি কোনো জিজ্ঞেস করে আপনি কার্ভের বাইরে যখন চলে যাবেন, ওইটা আপনার সম্পদের বাইরে গেলে সেটা অর্জনযোগ্য অঞ্চল হয়ে যাবে। এবার অর্থনীতির সমস্যা আছে তিনটা, অর্থনীতির মৌলিক সমস্যা আছে তিনটা। অর্থনীতির মৌলিক সমস্যা কয়টা? তিনটা। প্রথমত, কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব এবং কার জন্য উৎপাদন করব। আমার একটু অ্যালফাবেটিক্যালি সাধারণত ভুল হয়েছে। প্রথমত, কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব এবং কিভাবে উৎপাদন করব। তো উৎপাদনের প্রত্যেকটা অর্থনৈতিক কর্মকাণ্ড এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। ভোগ মানে কি? ভোগ মানে মানুষের একটা জিনিস মাথায় রাখেন, মানুষ কোনো জিনিস তৈরিও করতে পারে না, আবার সেটা ধ্বংসও করতে পারে না। মানুষ একদম জিরো থেকে কোনো জিনিস তৈরিও করতে পারে না, ধ্বংসও করতে পারে না। মানুষ কোনো জিনিসে উপযোগ সৃষ্টি করতে পারে এবং সেই উপযোগটা নিঃশেষ করতে পারে বা ভোগ করতে পারে। আমি কোনো একটা জিনিস ব্যবহার করতেছি, এই ব্যবহার করার যে পাওয়ারটা, এটা আমাকে স্যাটিসফ্যাকশন দিতে পারবে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে উপযোগ। যেমন আপনি ভাত খাবেন, ভাত কি করবে? আপনাকে স্যাটিসফাই করবে বা আপনাকে একটা উপযোগ দিবে। ব্যবহারিক একটা কাজ আছে, এই কলমে আপনি দাগাইতে পারতেছেন, তাহলে কলমটা একটা উপযোগ আছে। যে জিনিসের কোনো একটা উদ্দেশ্যে ব্যবহার করা যায় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে উপযোগ। এখন মানুষের প্রত্যেকটা অর্থনৈতিক কর্মকাণ্ডর উদ্দেশ্য হচ্ছে উপযোগটাকে ভোগ করা। এবার অভাব মোচনের উদ্দেশ্যে মানুষের কর্মপ্রচেষ্টা বিভক্ত 4 ভাগে। অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রথম কেন্দ্রবিন্দু হচ্ছে উৎপাদন। আপনার কোনো একটা অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গেলে প্রথমেই উৎপাদন করতে হবে কোনো কিছু। মানুষ তাদের অভাব মেটানোর জন্য সৃষ্টি করে উপযোগ। অর্থনৈতিক সমস্যা শেষ ধাপটি হচ্ছে ভোগ। তো অর্থনৈতিক সমস্যা শুরু হয় হচ্ছে কি দিয়ে? উৎপাদন দিয়ে, এবং শেষ হয় ভোগ দিয়ে। উৎপাদনে অংশগ্রহণের জন্য ভূমির মালিক খাজনা পায়, এরপর উৎপাদনে অংশগ্রহণের জন্য মূলধনের মালিক পায় সুদ। এখানেই বলে রাখা ভালো যে উৎপাদনের 4টা উপকরণ আছে। প্রথমত আছে কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা হচ্ছে উৎপাদনের উপকরণ। এখন প্রথম উপকরণ ভূমি। ভূমি উপকরণের ব্যবহারের জন্য ভূমির মালিক পায় হচ্ছে খাজনা। এরপরে কি? শ্রম। শ্রম যে দেয়, শ্রমিক পায় হচ্ছে কি? মজুরি। 3 নম্বর মূলধন। মূলধন পায় সুদ। এবং 4 নম্বর আছে সংগঠন। সংগঠন পায় হচ্ছে মুনাফা। এবার আমরা আসি অর্থব্যবস্থায়। অর্থব্যবস্থা বলতে বোঝায় একটা সমাজে অর্থনীতি, একটা সমাজ বা দেশে অর্থনীতি কিভাবে চলবে। তো প্রধানত বিশ্বে 3 প্রকার অর্থনীতি আপনি দেখতে পারবেন। বইতে 4 প্রকার দেওয়া আছে জানি, কিন্তু ইসলামী অর্থব্যবস্থা পৃথিবীর কোথাও আপনি তেমনভাবে পাবেন না। বর্তমানে আফগানিস্তানে শুনছি আছে, কিন্তু পুরোপুরি না, ওটাও মিশ্র বললে চলে। তো প্রথমত অর্থব্যবস্থা হচ্ছে একটা অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে তার পদ্ধতি। প্রথমত আছে কি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা খুব বেশি থাকে, এখানে ব্যক্তি মালিকানা সম্পদের বেশি হয়, এবং এখানে এখানে উৎপাদনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তা প্রত্যেকটা ফার্ম বা শিল্প চেষ্টা করে কি? মুনাফা অর্জনের জন্য। এবং এখানে সব থেকে শোষিত হয় হচ্ছে কারা? সব থেকে শোষিত হয় হচ্ছে আমার শ্রমিক শ্রেণী বা গরিবরা আরো বেশি গরিব হয় এবং বড় লোকরা আরো বেশি বড় লোক হয়। এবং এখানে বাজার ব্যবস্থা বিদ্যমান মোটামুটি, খুব বেশি না, এখানে ফার্মরাই দাম সৃষ্টি করে। তারপরে এখানে হচ্ছে সরকারি হস্তক্ষেপ থাকে না। দ্বিতীয়ত আছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে বলে রাখা ভালো, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার জনক হচ্ছে রাশিয়া, এবং রাশিয়া 1970 সালে যে বলশেভিক বিপ্লব হয়েছিল, ওই বলশেভিক বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র তৈরি হয়েছিল রাশিয়ায়। তো সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে যে এখানে রাষ্ট্রীয় মালিকানা সবকিছু হবে, সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্রের, সমস্ত সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র, এটা সমাজতন্ত্রের কথা। এবং সমাজতন্ত্রের ব্যক্তি মালিকানা অনুপস্থিত। এখানে দাম সৃষ্টি করে দিবে হচ্ছে কি? দাম বেঁধে দিবে হচ্ছে সরকার। সরকার ঠিক করে দিবে যে কোন উৎপাদন, অর্থনীতি 3টা সমস্যা আছে না, কি উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, এই 3টা প্রশ্ন উত্তর দিবে সরকার। তুমি কি উৎপাদন করবা, কতটুকু উৎপাদন করবা, কার জন্য উৎপাদন করবা বা কিভাবে উৎপাদন করবা, সবইকে সরকার ঠিক করে দিবে। এখানে ভোক্তা স্বাধীনতা সীমাবদ্ধ থাকে, বেকারত্ব অনুপস্থিত থাকে সমাজতান্ত্রিক অর্থনীতিতে। এরপরে মিশ্র অর্থব্যবস্থা, এটাকে মনে করা হয় পৃথিবীর শ্রেষ্ঠ অর্থব্যবস্থা হিসাবে, কারণ এখানে সমাজতন্ত্র এবং
যে ধনতান্ত্রিক আছে পুঁজিবাদী যেটা, ওইটার দুইটা বৈশিষ্ট্য এখানে আছে। এখানে ব্যক্তি মালিকানাও আছে, আবার এখানে রাষ্ট্রীয় মালিকানাও আছে। এখানে দাম ব্যবস্থা আছে বা বাজার ব্যবস্থা আছে, ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে এখানে দাম ঠিক করা হয়। এরপরে ইসলামী অর্থব্যবস্থার মূল উৎস চারটি। সুদমুক্ত অর্থব্যবস্থা বলা হয় ইসলামী অর্থব্যবস্থাকে। পরিশ্রম না করে অর্থ আদায়ের নাম হলো কি? রিবা। এরপরে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স, এটা আসছে কোথা থেকে? এটা গ্রিক শব্দ মাইক্রো শব্দ থেকে এসেছে বা মিক্রো শব্দ থেকে এসেছে। অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আলোচনা করা হয় ব্যষ্টিক অর্থনীতিতে। সাধারণত একজন ব্যক্তির ইনকাম, একজন ব্যক্তির খরচ, একটা ফার্মের খরচ, একটা ফার্মের ইনকাম বা একটা কোনো কিছু, এটা হিসাব করা হয় ব্যষ্টিক অর্থনীতিতে। আর পুরো একটা দেশের অর্থব্যবস্থা হিসাব করা হয় সামষ্টিক অর্থনীতিতে। এবং সামষ্টিক অর্থনীতি দ্বারা একটি দেশের অর্থনীতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়, ব্যষ্টিক অর্থনীতি থেকে পাওয়া যায় না। এরপর অর্থশাস্ত্র গ্রন্থটি রচয়িতা হচ্ছে কৈটিল্য। ঠিক আছে, আমাদের প্রথম অধ্যায় মোটামুটি শেষ। আমাদের দ্বিতীয় অধ্যায়ে আমাদের চাহিদার যোগানের যে সমস্যাটা, ওইটা সবচেয়ে বেশি দেখা যায়, সেটাও দেখবো আমরা। এবার আসি আমরা ভোক্তা ও উৎপাদকের আচরণ। উপযোগ, উপযোগের পরিমাণ। উপযোগ একটা মানসিক ধারণা। উপযোগ বলতে বোঝায় অভাব মোচনের ক্ষমতা। কোন একটা দ্রব্যের, মানুষের কোন একটা অভাব মোচনের ক্ষমতা আছে, তাহলে বুঝতে হবে সেই দ্রব্যের কি আছে, সেই দ্রব্যের একটা উপযোগ আছে। যেমন ফোনের আপনার কথা বলার অভাব মোচনের ক্ষমতা আছে, তাই না? আপনার অভাব আছে কি? আপনার কারোর সাথে কথা বলবেন। এই অভাবটা পূরণ করার জন্য যদি আপনাকে সাহায্য করে ফোন, তাহলে ফোনের উপযোগ আছে। যদি না করে তাহলে ফোনের কোনো উপযোগ নেই। উপযোগকে ভাগ করা যায় দুই ভাগে, একটা আছে পর্যায়গত আর একটা আছে সংখ্যাগত। পর্যায়গত মানে কি? যে আপনি প্রথম আপেল খাইলেন, তারপর দ্বিতীয় আপেল খাইলেন, তৃতীয় আপেল খাইলেন, এই প্রথম আপেলের উপযোগ, দ্বিতীয় আপেলের উপযোগ, তৃতীয় আপেলের উপযোগ, এটা হচ্ছে পর্যায়গত। আবার আমি যদি বলি প্রথম আপেল থেকে আমি 10 একক উপযোগ পাইলাম, দ্বিতীয় আপেল থেকে 8 একক, তৃতীয় আপেল থেকে 3 একক, এরকম যদি আমি বলি, সেটা হবে আমার সংখ্যাগত উপযোগ। এরপর উপযোগ নিঃশেষ হয় কিসের মাধ্যমে? ভোগের মাধ্যমে। এরপরে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। একটা জিনিস মাথায় রাখেন, মোট উপযোগ আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে? মোট উপযোগ আস্তে আস্তে বাড়ে, এক পর্যায়ে কি হয়? এক পর্যায়ে সর্বোচ্চ হয়, তারপরে আস্তে কমা শুরু করে। আর কি হয়? প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমা শুরু করে। মোট উপযোগ যখন আমার সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন শূন্য। এরপরে মোট উপযোগ যখন কমা শুরু করে আস্তে আস্তে, তখন প্রান্তিক উপযোগ মাইনাসে চলে যায়। যেমন আমি অনেক তৃষ্ণার্ত, আমার পানি খাইতে ইচ্ছা করতেছে, আমি দোকানে গেলাম, আমি বললাম আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি দেন। প্রথম পানি খাওয়ার জন্য আমি দোকানদারকে 20 টাকা দিলাম। এখন আমার পানি না আরেকটু খাইতে ইচ্ছা করতেছে। এবার আপনারাই বলেন, দ্বিতীয় গ্লাস পানির জন্য আমি কি 20 টাকা দিতে রাজি হব? না, আমার তো আগের মতো আর তৃষ্ণা নেই, আমাকে তো আর এখন যা চাই তাই দিব না, আমি তো এখন কম দিব। না না, পানি ভালো না, 18 টাকা দিব। তৃতীয় গ্লাস খাওয়ার জন্য আমি আরো কম দিব, কারণ আমার তো তৃষ্ণা এখন নাই বললেই চলে, ঠিক আছে, 15 টাকা। চতুর্থ গ্লাস যখন খাইতে হবে, তখন আমার পেটে জায়গাই নাই, কিন্তু আমাকে খাইতে হবে। তখন উল্টা টাইম বলবো না, আমাকে ফ্রি দিতে হবে, তাহলে আমি খাইতে পারি। ঠিক আছে, ফ্রি দিল। তাহলে আমার মোট উপযোগ এখানে সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ এখানে শূন্য। লাস্টে থেকে একদম শেষ দ্রব্য থেকে যে উপযোগটা পাবেন, ওইটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন প্রান্তিক উপযোগ যদি আমি আরো নিচে চলে যাই বা আরো 1 গ্লাস আমাকে খাওয়াইতে চাই, সেক্ষেত্রে আমি বলবো না না না, ফ্রি দিলেও হবে না, আমাকে উল্টা টাকা দিতে হবে, আমাকে 10 টাকা দাও, তাহলে খাচ্ছি আমি। তাহলে প্রান্তিক উপযোগ এখন মাইনাসে চলে গেল এবং মোট উপযোগ এখন কি কমা শুরু করলো আস্তে আস্তে। সর্বশেষ একক থেকে পাওয়া যায় প্রান্তিক উপযোগ। এবং দেখেন, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। এটাকে যখন আপনি সংক্ষিপ্ত করবেন, তখন হবে টিইউ, টোটাল ইউটিলিটি যখন সর্বাধিক, মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। আবার প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয়, মোট উপযোগ কমে যায়। তো এমইউ যখন ঋণাত্মক হয়, টিইউ তখন কমতে শুরু করে। এরপর প্রান্তিক উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ।
এরপর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই যে আমি বললাম আপনাদের একটা উদাহরণ দিলাম যে আপনার প্রথম ক্লাসের জন্য আপনি 20 টাকা দিলেন, পরের ক্লাসে 18 টাকা, তারপরে ক্লাসে 15 টাকা, তারপরে ক্লাস ফ্রি। এই যে আস্তে আস্তে উপযোগ কমতেছে, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। এবং এইটা যখন আপনি একটা টেবিলের মধ্যে নিয়ে আসেন সেটাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এবং এটাকে যখন আপনি একটা রেখাচিত্রের মাধ্যমে নিয়ে আসেন তাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা। এখন দেখেন শখের দ্রব্যর ক্ষেত্রে আপনার এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। কিভাবে? আমি যখন শখের দ্রব্য কি কি আছে আমার, শখের দ্রব্যের মধ্যে আছে হয়তো কারো সোনারও বা শখ থাকতে পারে। তো শখের দ্রব্যের ক্ষেত্রে মানুষের এমন হয় যে আপনার কাছে যত আছে আপনার তত নিতে ইচ্ছা করে। যেমন কারো ব্যাগের কালেকশন বা জুতার কালেকশন, অনেকে স্নিকার্সের কালেকশন করে। তো একজনের কাছে যত জুতা আছে সে চেষ্টা করে আরো বেশি জুতা আনতে, তার ওটা কিন্তু কমে না। তাহলে শখের দ্রব্যের ক্ষেত্রে আর ভেবলেন পণ্য বা হচ্ছে আপনার বিলাস দ্রব্য যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আপনার এই প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। অধ্যাপক অ্যালফ্রেড মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা দেন দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় যখন অতিরিক্ত একটা একক চলে আসে বা ভোগের একক বৃদ্ধি পেলে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির একটি অনুমিত শর্ত হলো ভোক্তা যুক্তিশীল হবে। ভোক্তা যদি অযুক্তিশীল হয়, যে পাগল হয় বা নাবালক হয়, তাহলে কিন্তু যে ভালো মতো বুঝতেছে না সে কি করতেছে, তাহলে উপযোগ বিধি কার্যকর হয় না। এরপরে বিকল্প দ্রব্য আরেকটা আছে কি, আচ্ছা চাহিদা আগে দেখে নিই। আগে চাহিদা আর চাহিদা বিধি। অর্থনীতির চাহিদা হলো আকাঙ্ক্ষা, অর্থ ব্যয় করার ইচ্ছা আর সামর্থ্য। তো অর্থনীতি অনুযায়ী মানে অভাব বলতে আমরা কি বুঝি, চাহিদা বলতে আমরা বুঝি কোনো একটা জিনিস আমার দরকার, ওইটাকে আমরা চাহিদা বুঝি। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে বোঝায় কোনো একটা জিনিস আমার পাওয়ার আকাঙ্ক্ষা আছে বা আমি ওটা চাই। দ্বিতীয়ত 3টা শর্ত পূরণ করতে হবে। দ্বিতীয়ত আমার ওইটা কেনার জন্য টাকা আছে, সামর্থ্য আছে। এবং শুধু টাকা থাকলেই হবে না, ওই টাকাটা ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। যেমন আমার কাছে এখন সাপোজ 2000 টাকা আছে, ঠিক আছে। এখন আমার একটা কি দরকার, আমার একটা ঘড়ি দরকার, 2000 টাকাই দাম। এখন আমার ঘড়ি দরকার, আমার আকাঙ্ক্ষা আছে, আমার কাছে 2000 টাকাও আছে, কিন্তু 2000 টাকা ব্যয় করার ইচ্ছা আমার নাই, তাহলে ওটা চাহিদা হবে না। এরপর দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত। দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত। দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। চাহিদা বিধিতে ক্রেতার সংখ্যা স্থির। চাহিদা বিধির অনুমতি শর্ত হলো চাহিদা বিধি অনুসারে দাম বাড়লে চাহিদা কমে যায়। মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য ব্যবহার করে ভেবলেন দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে বলা হয় গিফেন দ্রব্য। এবং গিফেন দ্রব্য আর ভেবলেন দ্রব্য দুইটার ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না। চাহিদা বিধির গাণিতিক প্রকাশ চাহিদা সূচি। চাহিদা সূচিতে থাকে দাম স্তর আর হচ্ছে দাম ও চাহিদার পরিমাণ থাকে। তারপরে জনগণের চাহিদা কমে যায়, ক্রেতার সঞ্চয় বাড়লে। চাহিদার ক্ষেত্রে ভোক্তার সংখ্যা থাকে অসংখ্য। এরপর যে প্রতীক বা রাশি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করে তাকে বলা হয় কি, চলক। আর যে রাশি মান পরিবর্তন হয় না তাকে বলা হয় ধ্রুবক। এরপর চাহিদা অপেক্ষকে স্বাধীন চলক হচ্ছে দাম। চাহিদা যে অপেক্ষকটা আপনি করবেন, চাহিদা সূচি করেন, রেখা করেন, এখানে স্বাধীন চলক দাম, দামের উপর চাহিদা নির্ভরশীল হয়। তাহলে দাম হচ্ছে স্বাধীন চলক আর চাহিদা হচ্ছে অধীন চলক। এরপর চাহিদা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি, চাহিদার অনেকগুলো আপনার ফ্যাক্টর আছে। চাহিদা নির্দেশ করে কে, ব্যক্তির আয়, তারপর হচ্ছে সময়, রুচি, তারপর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার চাহিদার ফ্যাক্টর। এগুলো এমন একটা পরিবর্তন ঘটলে কি হয়, চাহিদার পরিবর্তন হয়। তাহলে চাহিদার কোনো একটা ফ্যাক্টরের পরিবর্তনের ফলে চাহিদার কতটুকু পরিবর্তন ঘটলো সেটাকে বলা হয় কি, চাহিদার স্থিতিস্থাপকতা। মানে রাবার টানলে যেরকম বড় হয় বা ছেড়ে দিলে আবার সংকুচিত হয়ে যায়, একই জিনিস এখানেও। দাম বাড়লে যেরকম চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, ঠিক তেমনি দাম বাড়ার ফলে, দাম যদি আমার 10 টাকা বাড়ে তার ফলে চাহিদা কতটুকু কমলো, বা দাম যদি 10 টাকা কমে তার ফলে চাহিদা কতটুকু বাড়লো, এটা হচ্ছে চাহিদার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। স্বাধীন চলকের পরিবর্তনের সাথে অধীন চলকের সাড়া দেওয়ার মাত্রাকে বলা হয় স্থিতিস্থাপকতা।
এরপরে পরিবর্তক দ্রব্যের চাহিদার আকৃতি ঊর্ধ্বগামী, স্থিতিশীল দ্রব্য জাতীয় কোনো দ্রব্য। এবারে যোগান, আমরা একটু আগে দেখলাম চাহিদার সাথে দামের সম্পর্ক বিপরীত, যোগানের সাথে যোগানের সাথে দামের সম্পর্ক সমমুখী, দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। যোগান কাকে বলে? আপনার একজন বিক্রেতা, তার কাছে কোনো একটা দ্রব্য মজুদ আছে, সেটা হচ্ছে তার মজুদ, কোনো একটা বিশেষ পরিমাণ দ্রব্য তার কাছে আছে, এটাকে বলা হয় মজুদ। বিক্রেতা তার মজুদকৃত পণ্য থেকে যে পরিমাণ পণ্য ওই দামে ওই দিন বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হয় যোগান। মনে করেন আমার কাছে 100 কেজি ধান আছে, আজকে বাজারে ধানের দাম হচ্ছে 200 টাকা করে কেজি। এখন আমি 200 টাকা কেজিতে আমি আমার পুরোটা ধান বিক্রি করে দিতে চাই, তাহলে আমার যোগান হচ্ছে 100 কেজি। কিন্তু আমি যদি দেখি না, আমি না 20 কেজি ধান বিক্রি করতে চাই, তাহলে যোগান 20 কেজি। মজুদের যে পরিমাণ পণ্য আপনি নির্দিষ্ট দামে বিক্রি করতে প্রস্তুত থাকেন সেটা হচ্ছে যোগান। দামের ব্যাপক পরিবর্তে যোগান অপরিবর্তিত, মানে দামের পরিবর্তনে যোগান তেমন একটা পরিবর্তন হয় না। এরপর পচনশীল দ্রব্যের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, মানে পচনশীল দ্রব্য যেমন মনে করেন টমেটো দাম বাড়ুক আর কমুক, আমি কিন্তু মজুদ করে রাখবো না টমেটো, কারণ টমেটো পচে যাবে, আমি কিন্তু পুরোটাই সেল করে দিব। তাহলে যে সকল দ্রব্য পচনশীল সেসব ক্ষেত্রে যোগান কি হয়? অপরিবর্তনীয়। এরপরে উৎপাদন ব্যয়। উৎপাদনের ঝুঁকি বহন করে সংগঠন, উৎপাদন নির্ভর করে উপকরণের উপর, প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ যুক্ত হয় হচ্ছে কি? উপযোগ হচ্ছে উৎপাদন, হচ্ছে এটা রূপান্তর প্রক্রিয়া, কোনো একটা পণ্য রূপান্তর করবেন এবং তার ফলে সেটা উৎপাদন হবে। উৎপাদন ব্যবস্থাপনার কাজ করে কে? সংগঠন। এরপরে উৎপাদনে থাকতে হবে কি? বিনিময় মূল্য। কোনো একটা উৎপাদনে বিনিময় মূল্য নাই, তার মানে সেটা উৎপাদন হবে না। উৎপাদনে অবশ্যই দাম থাকতে হবে। এরপর উপযোগ এবং উৎপাদনের শ্রেণীবিভাগ। কোনো দ্রব্যের অপূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। বস্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন স্থানগত উপযোগ। এরপরে তার চরিত্রের বৈশিষ্ট্য বা আকার আকৃতির পরিবর্তন করা হলে তাকে বলা হয় রূপগত উপযোগ। মালিকানা হস্তান্তর করা হলে মালিকানাগত উপযোগ, এবং সময়ের ব্যবধান হলে সেটাকে বলে কালগত উপযোগ। মানে আপনি আজকে কিনে রাখলেন, আজকে কিনে মজুদ রাখলেন যে আপনি এই বছর শেষের দিকে শীতকালে বিক্রি করবেন, এটাকে বলে কালগত উপযোগ। তাহলে উপযোগ সৃষ্টির প্রক্রিয়া 5 প্রকার। উৎপাদনের উপকরণ 4টা বলছি আগে, জমি বা ভূমি, শ্রম, তারপরে মূলধন এবং সংগঠন। উৎপাদনের সক্রিয় উপাদান হচ্ছে শ্রম। শ্রমের প্রধান বৈশিষ্ট্য এটি হচ্ছে জীবন্ত উপকরণ। শ্রমের মালিক হচ্ছে শ্রমিক। উৎপাদনের ঝুঁকি বহন করে সংগঠন। এবারে গড় উৎপাদন। একক প্রতি উৎপাদন, আপনি অনেক কিছু উৎপাদন করলেন, তার জন্য আপনার অনেক টাকা ব্যয় হলো। প্রতি একক উৎপাদনের জন্য আপনার যত টাকা ব্যয় হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় গড় উৎপাদন। এরপর উৎপাদন ব্যয় যেটা হয় সেটা হয় কি? উৎপাদনের 3টা ধাপ আছে। প্রথমত 2টা ধাপ আছে, স্বল্পকাল, দীর্ঘকাল এবং অতি দীর্ঘকাল। 3টা, স্বল্পকাল, দীর্ঘকাল, অতি দীর্ঘকাল। তাহলে স্বল্পকালে উৎপাদনের সবগুলো উপাদান হচ্ছে স্থির থাকে। দীর্ঘকালে কয়েকটা স্থির থাকে এবং কয়েকটা পরিবর্তনশীল থাকে, এবং অতি দীর্ঘকালে এলটিপি লং টার্ম প্রোডাকশন, এখানে সবগুলা উৎপাদনই পরিবর্তনশীল। উৎপাদন বিধি 3 প্রকার। উৎপাদন বিধি নির্দেশ করে উৎপাদনের পরিমাণ। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অধিক কার্যকর হয় কৃষি ক্ষেত্রে। একটি বিশেষ সময় ঋণাত্মক থাকতে পারে প্রান্তিক উপযোগ। উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ হচ্ছে ভূমি। নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদনের যে ব্যয় হয় তাকে বলে মোট ব্যয়। শুধু স্বল্প মেয়াদে সাথে জড়িত স্থির ব্যয়। স্থির ব্যয় হচ্ছে আপনার জমির জন্য এককালীন যে টাকাটা ব্যয় করেন এটাকে বলে স্থির ব্যয়। তারপরে আপনার মূলধনের জন্য যে যন্ত্রাংশ কিনলেন ওটাও স্থির ব্যয় হয়। আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে বিদ্যুতের ব্যয় হইতে পারে, শ্রমিকের ব্যয় হইতে পারে, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। কাঁচামালের ব্যয়। এরপরে উৎপাদন ব্যয় দীর্ঘকালে এলটিসি ইকুয়াল টু টিভিসি। এলটিসি মানে হচ্ছে লং টার্ম কস্ট আর টিভিসি মানে হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট। তাহলে দীর্ঘকালে
দীর্ঘকালে হচ্ছে অতি দীর্ঘকালীন ব্যয় এবং টোটাল ভ্যারিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়, এটা কি থাকে, মোট পরিবর্তনশীল ব্যয় সমান থাকে। কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন ব্যয় গড় ব্যয়, খাজনা মজুরি ও সুদের নিমিত্তে ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়। প্রাথমিক ব্যয় বলা হয় কাঁচামালের ব্যয়কে। সব ব্যয় পরিবর্তনশীল দীর্ঘমেয়াদে। দ্রব্য সেবা উৎপাদনের জন্য ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদনে এক একক বাড়লে বা কমলে মোট ব্যয়ের পরিবর্তন, সেটাকে বলে প্রান্তিক ব্যয়। এরপরে দীর্ঘকালে স্থির উৎপাদন শূন্য, মোট স্থির ব্যয় এবং মোট উৎপাদনের ভাগফল হলো গড় স্থির ব্যয়। ওকে, এবার আমরা একটা সূত্র এখান থেকে দেখে যাব, সেটা হচ্ছে গড় আয়ের। গড় আয়ের হচ্ছে সূত্র আমার অ্যাভারেজ, এটার সূত্র হচ্ছে উপরে টিআর টোটাল রেশনে এবং কিউ কোয়ান্টিটি, এবং প্রান্তিক আয় শুধুমাত্র একটা ডেল্টা যুক্ত হবে। ডেল্টা মানে হচ্ছে পরিবর্তনশীল, গ্রিক ভাষায় ডেল্টা মানে হচ্ছে এখানে পরিবর্তনশীল। ওকে, বাজার। বাজার অর্থনীতি নিয়ন্ত্রিত হয়, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় দাম দ্বারা। সাধারণ ভাষায় বাজার হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, কিন্তু অর্থনীতি ভাষায় যে স্থানে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে কোনো একটা পণ্য ক্রয় বিক্রয় করে তাকে বলা হয় কি, তাকে বলা হয় বাজার। এখন বাজারে পণ্য মূল্য নির্ধারিত হয় দর কষাকষির মাধ্যমে। এরপরে বাজার আলোচিত হয় দ্রব্যের প্রকৃতি অনুযায়ী। বাজারে যদি শ্রেণীভাগ করি তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার, আর যদি সময়ের ভিত্তিতে আমি শ্রেণীভাগ করি তাহলে সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে 4 প্রকার, আর আয়তনের ভিত্তিতে 3 প্রকার। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে 2 প্রকার, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। সময়ের ভিত্তিতে 4 প্রকার, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। আর আয়তন স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। অতি স্বল্পকালীন সময়ের পণ্য হচ্ছে অস্থায়ী ও পচনশীল দ্রব্য। চাহিদার পরিবর্তনে সামান্য যোগানের পরিবর্তন করা যায় স্বল্পকালীন বাজারে। তো অতি স্বল্পকালীন বাজার, সেখানে চাহিদা বাড়লে যোগানে কোনো পরিবর্তন করা যায় না। স্বল্পকালীন বাজারে অল্প বিস্তর পরিবর্তন করা যায়, দীর্ঘকালীন বাজারে পরিবর্তন করা যায়, এবং অতি দীর্ঘকালীন বাজারে তো পরিবর্তন করা যায়। বলছি, এবার আসি পূর্ণ প্রতিযোগিতার বাজারে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। মোট আয় ও মোট ব্যয় সমান হয়, স্বাভাবিক মুনাফা। এরপরে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে পূর্ণ প্রতিযোগিতার বাজারে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে বিক্রয় হয় সমজাতীয় পণ্য। যেমন আমি যদি বলি চালের বাজার, আপনারা গ্রামগঞ্জে চালের বাজার দেখছেন কিনা আমি জানি না। চালের বাজারে কি হয়, চালের বাজারে অনেকগুলা বিক্রেতা থাকে, তারা সবাই কি বিক্রি করতেছে, চাল বিক্রি করতেছে। এখন আমার তো ভোক্তা হিসেবে পাওয়ার আছে, আমি যার কাছ থেকে কিনতে পারি, সবার কাছে সেম প্রোডাক্ট আমি যার কাছ থেকে ইচ্ছা কিনতে পারি। এবং এখানে ভোক্তার একটা পাওয়ার থাকে, আমি এর কাছ থেকে দামে না পোষাইলে আমি ওর কাছ থেকে কিনলাম। একই জিনিসটা কিন্তু অপূর্ণ প্রতিযোগিতায় থাকে না। অপূর্ণ প্রতিযোগিতার বাজারকে বলা হয় একচেটিয়া বাজার। ওকে, এবারে উপকরণের অবাধ বিচরণ থাকে পূর্ণ প্রতিযোগিতার বাজারে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এরপরে একচেটিয়া বাজার, ঘনিষ্ঠ বিকল্প দ্রব্যের অনুপস্থিত একচেটিয়া বাজারে। একচেটিয়া মানে হচ্ছে একজন বিক্রেতার বাজার, মনোপলি। একচেটিয়া বাজারের উদাহরণ তিতাস গ্যাস। একচেটিয়া বাজারে ফার্ম হচ্ছে দাম সৃষ্টিকারী, মানে একটা মাত্র প্রতিষ্ঠান থাকবে যারা বিক্রি করবে এবং তারাই দাম ঠিক করে দিবে। যেমন আমরা যদি পল্লী বিদ্যুতের দিকে তাকাই, বাংলাদেশে পুরোপুরি একচেটিয়া বাজার পাওয়া যায় না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে তিতাস গ্যাসটা মোটামুটি একচেটিয়ার কাতারে পড়ে। পল্লী বিদ্যুৎটাও মোটামুটি গ্রাম অঞ্চলের জন্য তো একচেটিয়া বলা যায়। তো পল্লী বিদ্যুৎ আমাদের যেটা ঠিক করে দেয়, আমাদের কিন্তু ওই দামেই বিদ্যুৎ কিনতে হয়। তাহলে একচেটিয়া বাজারে ফার্ম হচ্ছে দাম সৃষ্টিকারী। ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই একচেটিয়া বাজারে, কারণ একটাই ফার্ম, সে একাই শিল্প। এরপরে একচেটিয়া প্রতিযোগিতামূলক একটা বাজার আছে। একচেটিয়া বাজারের মধ্যে আরেকটা আছে কি, আরেকটা আছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এখানে আমার পণ্য সেম, কিন্তু সামান্য পার্থক্য আছে, আলাদা আলাদা। যেমন
সাবানের কিন্তু অনেক কোম্পানি আছে, লাক্স আছে, স্যান্ডলিনা আছে, লাইফ বয় আছে, স্যাভলন আছে, অনেক কোম্পানি আছে, সবাই সাবান বিক্রি করতেছে। কিন্তু সবার সাবানে কিন্তু পার্থক্য আছে। কিসের পার্থক্য? ব্র্যান্ডিং এর পার্থক্য। সবাই সেম পণ্য বিক্রি করতেছে, কিন্তু একদিক দিয়ে তারা আলাদা পণ্য বিক্রি করতেছে। এই জন্য এখানে কিন্তু একচেটিয়া আবার প্রতিযোগিতা দুইটাই পাওয়া যায়। আমি যার কাছ থেকে যে কোম্পানি ইচ্ছা কিনতে পারতেছি, কিন্তু এটা পণ্যটা কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটা কোম্পানি এক একটা পণ্য তৈরি করতেছে, সবাই কিন্তু এক জাতীয় পণ্য কাইন্ড অফ তৈরি করতেছে না। এটাকে বলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এটা স্বল্পকালে অর্জন করে অস্বাভাবিক মুনাফা, দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে। এরপরে অলিগোপলি বাজার। অলিগোপলি মানে হচ্ছে আমার কম্পিটিশন এবং ফিউ, মানে কয়েকজন মাত্র বিক্রেতা। বিশুদ্ধ অলিগোপলি বাজারের দ্রব্য সমজাতীয়। অলিগোপলিতে ফার্মের বাধা প্রবেশ করে, মানে নতুন কেউ প্রবেশ করতে পারে না। উদাহরণ হচ্ছে ঢেউটিনের বাজার। এরপরে ভোক্তার উদ্ধৃত কম থাকে একচেটিয়া বাজারে। পূর্ণ প্রতিযোগিতামূলক পণ্য সমজাতীয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা রেখা ভূমির সমান্তরালে থাকে। এরপরে বাজারে বিক্রয় খরচের তুলনায় অত্যন্ত কম একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে বিক্রয় খরচ বেশি, কারণ এখানে বিজ্ঞাপন দিতে হয়। ওকে, সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয়। সরকার একটা দেশে উন্নয়ন কাজ পরিচালনা করতে গেলে তো টাকার দরকার হয়, সেটা পরে অবশ্য আলোচনার বিষয়। কিন্তু প্রথমে হচ্ছে সরকার কোনো একটা দেশকে চালাইতে গেলে তার অনেক কিছু ফ্যাক্টর আছে। সেটা হয় কি, দেশের আয় কত, পার ক্যাপিটা ইনকাম কত, দেশের ন্যাশনাল আয় কত, কনজামশন কস্ট কত, মানে ক্যাপিটাল কনজামশন কস্ট অ্যালাওয়েন্স কত, সিসিএ কত, এগুলো থাকে অনেক কিছুই। তো প্রথমত সামগ্রিক আয় বা অ্যাভারেজ ইনকাম। আমেরিকার অর্থনীতিতে মহামন্দা সৃষ্টি হয় কত সালে? 1930 সালে। সামগ্রিক আয় বিবেচনা করা হয় বৃহত্তর দৃষ্টিকোণ থেকে। মুনাফাকে ভাগ করা যায় দুই ভাবে। এরপরে ব্যবসায়িক আয়ের যে অংশ বিনিয়োগের জন্য সঞ্চয়কারীকে প্রদান করা হয় সুদ, শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় ডিভিডেন্ড। তাহলে সঞ্চয়কারীরা সুদ পায় আর শেয়ার হোল্ডাররা পায় ডিভিডেন্ড। এরপর একটি অর্থনীতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় সামগ্রিক আয় থেকে। এরপরে মোট দেশীয় উৎপাদন বা জিডিপির পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি এর পূর্ণরূপ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপিতে প্রতিফলিত হয় দেশের অভ্যন্তরীণ উৎপাদন। এরপরে জিডিপি হিসাব করে বাদ দিতে হয় পরোক্ষ কর। জিডিপিতে বিদেশি অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় অন্তর্ভুক্ত হয় না। জিডিপি হিসাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভৌগোলিক সীমানা। তাহলে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটাকে চিন্তা করেন হচ্ছে কিভাবে। এই একটা দেশের সীমানা, এই সীমানার মধ্যে আমি কি করলাম, আমি 4টা গাড়ি তৈরি করলাম। এই 4টা গাড়ি হবে কি, এই 4টা গাড়ি জিডিপির অন্তর্ভুক্ত হবে এবং 4টা গাড়ির ফাইনাল দ্রব্য, জিডিপিতে শুধুমাত্র ফাইনাল দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যের দাম অন্তর্ভুক্ত হয়। মাধ্যমিক দ্রব্য বা প্রাথমিক দ্রব্য এখানে গুরুত্বপূর্ণ হয় না। ওটা বলতেছি কি, 4টা রুটি বানাইলাম, মনে করেন 4টি রুটি। তাহলে 4টি রুটি আমি তৈরি করলাম। এখন 4টি রুটি তৈরি করলাম, 4টি রুটির দাম হচ্ছে, মনে করেন একটা রুটির দাম 10 টাকা, তাহলে 40 টাকা। তাহলে আমার দেশের জিডিপি হচ্ছে 40 টাকা। এখন দেশের বাইরে সৌদি আরবে আমার বন্ধু আরো 2টা রুটি তৈরি করলো, তাহলে 20 টাকা। এই যে 20 টাকা আমার বন্ধু তৈরি করলো, যদিও আমার বন্ধু আমার দেশের লোক, কিন্তু ওই 20 টাকা জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, কারণ জিডিপিতে অন্তর্ভুক্ত হবে আমার সীমানার মধ্যে যা আছে তাই। ঠিক আছে, এখন 4টা রুটি তৈরি করলাম। রুটি তৈরি করতে কি লাগে? রুটি তৈরি করতে আমার আটা লাগে, তার আগে কি লাগে? গম লাগে। আটা তৈরি করতে গম লাগে। তাহলে গম হচ্ছে আমার প্রাথমিক দ্রব্য, তারপরে আটা তৈরি করলাম বা ময়দা তৈরি করলাম, সেটা আমার মাধ্যমিক দ্রব্য, এবং তারপরে সেটা দিয়ে রুটি তৈরি করলাম, ফাইনাল দ্রব্য বা চূড়ান্ত দ্রব্য। তাহলে শুধুমাত্র ফাইনাল দ্রব্যই আমি হিসাব করতে পারবো, আটা বা গম আমি এখানে হিসাব করতে পারবো না। এরপরে আমি এখানে 40 টাকার রুটি তৈরি করছি এই দেশে, এবং এই দেশে আমার বন্ধু 20 টাকা রুটি তৈরি করছে, টোটাল 60 টাকা। এই 60 টাকা আসবে হচ্ছে জিএনপিতে।
গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় আয়, দেশের উৎপাদন না, জাতীয় আয়, জাতির লোকজন দেশে এবং দেশের বাইরে যত টাকা উৎপাদন করছে তাই কিন্তু জিএনপিতে আসবে। আর জিডিপিতে আসবে কি দেশের অভ্যন্তরে আপনি যা যা করছেন। এবং এখানে দেখেন দেশের অভ্যন্তরে আমি 40 টাকা আয় করলাম, আমার পাশের বাড়ি এক লোক আছে কোরিয়া বাড়ি, সেই দেশে ইনকাম করতেছে, জিডিপিতে কিন্তু বিদেশিদের নাগরিকদের আয় অন্তর্ভুক্ত হবে, কিন্তু জিএনপিতে বিদেশি নাগরিকদের হবে না, দেশে যারা বিদেশি আছে তাদের আয় অন্তর্ভুক্ত হবে। এরপরে মোট জাতীয় আয় বা জিএনআই, এক বছর উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের মোট মূল্য হলো মোট জাতীয় আয়। মোট জাতীয় আয়ের মাধ্যমে জানা যায় দেশের অর্থনৈতিক অবস্থা। দেশের উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে পাওয়া যায় জিএনআই বা গ্রস ন্যাশনাল ইনকাম। বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় অন্তর্ভুক্ত হয় জিএনআইতে। অর্থনৈতিক অবস্থা আশাবহ নাও হতে পারে জিএনআই বেশি হলে। এরপর জিএনআই উপাদান কয়টা? 4টা। জিএনআই উপাদান 4টা। জিএনআই এর পুনরূপ গ্রস ন্যাশনাল ইনকাম। সরকারি ব্যয় হলো জিএনআই এর উপাদান। এরপরে নেট ন্যাশনাল ইনকাম। নেট ন্যাশনাল ইনকাম, আপনি যদি জাতীয় আয়, মোট জাতীয় আয় বা জিএনআই কে বিয়োগ করেন কাকে দিয়ে? সিসিএ বা ক্যাপিটাল কনজাম্পশন কস্ট, এটা যদি বিয়োগ করেন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম। তাহলে সিসিএ কি? সিসিএ হচ্ছে, মনে করেন আপনার একটা গাড়ি আছে, আপনি গাড়ি দিয়ে আয় করেন, গাড়ি চালায় আপনি আয় করেন। এখন প্রত্যেকবার গাড়িতে আয় করতে গেলে গাড়ি কিন্তু কিছু ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা হচ্ছে কি? মূলধন অবচয়জনিত ব্যয় বা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স, সিসিএ। তাহলে যে ক্ষতিগুলো হয় আপনার ক্যাপিটালে, ওইটা বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে আমার নেট ন্যাশনাল ইনকাম। এবার দেখেন, এইটা হচ্ছে, এখানে একটা কথা বললো না যে জিএনআই এর উপাদান হচ্ছে 4টা। জিএনআই এর উপাদান হচ্ছে, প্রথমে হচ্ছে সিটা হচ্ছে ক্যাপিটাল প্লাস হচ্ছে কি? প্লাস হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে গভর্নমেন্টের আয়। এবং লাস্টে হচ্ছে কি? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট বা এক্সপোর্ট ইম্পোর্ট। আপনি আমদানি রপ্তানি করে যা আপনার বাকি থাকবে সেটা হবে কি? সেটা হবে এক্স মাইনাস এম। এটা হচ্ছে আপনার 4টা উপাদান। এবার মোট দেশের উৎপাদন হিসাব করা হয় 15টি খাতের উপাদান মূল্য যুক্ত করে। বাংলাদেশে আমরা জানি অর্থনৈতিক খাত 15টি উপাদান বিশিষ্ট, 15টি খাত বিশিষ্ট। এরপরে একটি দেশের অর্থনীতি 3 খাতে বিভক্ত। 3টা খাত কি? প্রথমত হচ্ছে কৃষিখাত, সেবা খাত লাস্টে, কৃষিখাত, শিল্প খাত এবং সেবা খাত। দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে ভোগের জন্য ব্যবহার করা হয় চূড়ান্ত সেবা দ্রব্য। খোলা অর্থনীতিতে সামগ্রিক আয় বিবেচনায় খাত বিবেচনা করতে হয় অর্থনৈতিক বাণিজ্য। তাহলে খোলা অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য হিসাব করতে হয়। খোলা অর্থনীতি দুই প্রকার অর্থনীতি আপনি বলতে পারেন বিদেশে বাণিজ্য করার দিক থেকে। একটা হচ্ছে মুক্ত বাজার বা খোলা অর্থনীতি, আর একটা হচ্ছে আবদ্ধ অর্থনীতি। খোলা অর্থনীতিতে বাইরের দেশের লোকজন আপনার দেশে এসে ব্যবসা করতে পারে, আর আবদ্ধ অর্থনীতিতে আপনার দেশের লোকজন বাইরে যে অন্য দেশের লোকজন আপনার দেশে এসে ব্যবসা করতে পারে না। এবারে যৌথ গণনা সৃষ্টি হয় মাধ্যমিক দ্রব্য বিবেচনা করলে। মাধ্যমিক দ্রব্য কি? যে সকল দ্রব্য সরাসরি উৎপাদনের ভোগের জন্য ব্যবহার করা হয় না। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম মাধ্যমিক দ্রব্য আটা, তাই না? যদি আমি এই মাধ্যমিক দ্রব্য গণনা করা শুরু করি তাহলে আমার যৌথ গণনার সমস্যা তৈরি হবে। ভোগ নির্ভর করে আয়ের উপর। এবারে বিনিয়োগ ব্যয়। বিনিয়োগের ভিত্তি সঞ্চয়, বিনিয়োগের উদ্দেশ্য মুনাফা লাভ। স্বয়ংভূত বিনিয়োগ ও পরিচিত বিনিয়োগের সমষ্টি হলো মোট বিনিয়োগ। এরপর ব্যবসাগত সঞ্চয় সরকারি সঞ্চয় নিয়ে গঠিত হয়। মূলধন বিনিয়োগ নির্ভরশীল সঞ্চয়ের উপর। একটি দেশে বিনিয়োগের পরিমাণ বেশি হবে যদি সঞ্চয় বাড়ে। উৎসের দিক থেকে সঞ্চয়কে ভাগ করা যায় 3 ভাগে। প্রথমত ব্যক্তিগত, 2 মহাজন, আর 3 আছে সরকারি। এরপর আবদ্ধ অর্থনীতিতে ভারসাম্য আয়।
আবদ্ধ অর্থনীতি বললাম, যে অর্থনীতিতে বাইরের দেশের বিদেশিরা আপনার দেশে ব্যবসা করতে পারে না তাকে বলা হয় আবদ্ধ অর্থনীতি। বাংলাদেশেও কিন্তু 1983 সাল পর্যন্ত নাকি 90 সাল পর্যন্ত 83 মেবি জিয়াউর রহমান করছিল, জিয়াউর রহমান এরশাদ করলো, আমার ঠিক মনে নাই কত সালে। মুক্তবাজার অর্থনীতি আপনি দেখে নিন। আবদ্ধ অর্থনীতি গঠিত হয় 3টি খাত নিয়ে। ভারসাম্য আয় নির্ধারণে বিবেচিত হয় সামগ্রিক ব্যয়। 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রয়োজন হয়। আন্তর্জাতিক বাণিজ্য দেখতে হয় 2 খাত বিশিষ্টতে, 3 খাতে আন্তর্জাতিক বাণিজ্য অলরেডি ইনক্লুডেড থাকে। ওকে, এবার আসি মুদ্রা। মুদ্রা ও মুদ্রার কার্যাবলী। দ্রব্য বিনিময়ের অসুবিধা দূর করতে যে জিনিসটা তৈরি করছে সেটা হচ্ছে মুদ্রা। মুদ্রা হচ্ছে সংরক্ষণের মাধ্যম, সঞ্চয়ের বাহন এবং ঋণের ভিত্তি। মুদ্রার কার্যাবলীকে ভাগ করা যায় 3টা শ্রেণীতে: সঞ্চয়, ঋণ আর হচ্ছে বিনিময়। বিহিত মুদ্রা। বিহিত মুদ্রাকে ভাগ করা যায় 2 ভাগে: সসীম বিহিত মুদ্রা, অসীম বিহিত মুদ্রা। জনগণ যে টাকা গ্রহণ করতে বাধ্য বা সরকার কর্তৃক যে টাকাটা তৈরি করা হয় বা যে মুদ্রাটা প্রচলন করা হয় তাকে বলা হয় বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা হতে পারে 2 প্রকার: সসীম এবং অসীম। জনগণ গ্রহণ করতে বাধ্য বিহিত মুদ্রা। বাংলাদেশে প্রতিনিধিত্বমূলক মুদ্রা হচ্ছে কাগজি মুদ্রা, যে কোনো পরিমাণ লেনদেন করা যায় অসীম বিহিত মুদ্রা দ্বারা। এবার নগদ অর্থ হতে হাতে রাখাকে বলে অর্থের চাহিদা। আয় বাড়লে মানুষের মুদ্রা চাহিদা বাড়ে। বিহিত মুদ্রা দেখছি এটা। মুদ্রার যোগান হ্রাস পেলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। আমরা জানি যোগান হ্রাস পেলে মূল্য বৃদ্ধি পায় সবকিছুরই। যোগান হ্রাস পেলে চাহিদা বেড়ে যায়, চাহিদা বাড়লে দাম বাড়ে। মুদ্রার যোগান সৃষ্টি 3টি উপাদানের সমন্বয়ে গঠিত। জনগণের হাতে মুদ্রা ও ব্যাংকে রক্ষিত অর্থই হচ্ছে অর্থের যোগান। চাহিদা মাত্র ব্যাংক পরিশোধ করতে বাধ্য থাকে, চাহিদা আমানত। অর্থের যোগানকে প্রভাবিত করতে পারে সুদের হার। সুদের হার বাড়লে অর্থের যোগান বেড়ে যায়, কারণ সুদের হার যখন বাড়ে তখন মানুষ ব্যাংকে বেশি টাকা জমা রাখে। কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলন করে 4 মার্চ 1972। মুদ্রা বা নোট প্রচলন করে কে? কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। মুদ্রাবাজার অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিকাশ ঘর হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন 3 বছরের জন্য। বাংলাদেশের 1 টাকা নোট ইস্যু করেন অর্থ সচিব। তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের অর্থ নয়? তাহলে সেটা কি? 1 টাকা, 2 টাকা, তাই না? এখানে হচ্ছে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এরপরে নিকাশ ঘরের সুবিধা পান তালিকাভুক্ত ব্যাংক সমূহ। মুদ্রাস্ফীতি এড়াতে কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করে ঋণ নিয়ন্ত্রণ নীতি। বাংলাদেশে একটি নতুন ব্যাংক খোলার অনুমতি দেয় কে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে 2টি পদ্ধতিতে। গুণগত নিয়ন্ত্রণ পদ্ধতি হলো ঋণের রেশনিং। ঋণের শেষ আশ্রয়স্থলে বিবেচিত হয় কে? কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় নোট নয় 1 টাকা ও 2 টাকার নোট। কেন্দ্রীয় ব্যাংকের নোট নয় 1 টাকা ও 2 টাকার নোট। বাজারে খোলা ঋণপত্র ক্রয় বিক্রয় করাকে বলে খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি প্রথম আনে হচ্ছে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক অফ ইংল্যান্ড। বন্ড ও সিকিউরিটিজ ক্রয়ের ফলে মাথাপিছু আয় বৃদ্ধি পায়। সদস্য ব্যাংকগুলোর নগদ রিজার্ভের আমানতকারী হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ বাংলাদেশে যদি আপনি ব্যাংক তৈরি করতে যান, আপনার 5%-এর মতো টাকা, টোটাল ব্যাংকের 300 কোটি টাকা লাগে একটা ব্যাংক তৈরি করতে, তার 5%-এর মতো টাকা আপনার কেন্দ্রীয় ব্যাংকে আমানত হিসেবে জমা রাখতে হয় মিনিমাম, অ্যাটলিস্ট। এখন ওটা বেশি দরকার হয়। বাংলাদেশে প্রচলিত কেন্দ্রীয় ব্যাংক নোট হচ্ছে 7টা। 16 মেয়াদী ঋণ দান করে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ করা এবং সে আমানত ঋণ দেওয়া। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য নয় মুদ্রা প্রচলন করা। তারপরে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে 3 প্রকার। এটা দেখাতে আমি ভুলে গেছি। 3 প্রকার আমানত গ্রহণ করে। একটা হচ্ছে চাহিদা, একটা হচ্ছে সঞ্চয়, আর একটা হচ্ছে আমার ওটা কি বলে স্থায়ী বা ফিক্সড ডিপোজিট। ঋণ আমানত সৃষ্টির ফলে কি হয়? অর্থের উপযোগিতা বাড়ে। মক্কেলদের অর্থ এক স্থান থেকে অন্য স্থান স্থানান্তর করে বাণিজ্যিক ব্যাংক। চাহিদা মাত্র গ্রাহককে ফেরত দিতে হয় চলতি আমানত। ইন্টারনেট যে ব্যাংকিং এর কার্যক্রম হয় তাকে বলে অনলাইন ব্যাংকিং। এটিএম এর পুনরূপ অটোমেটেড টেলার মেশিন।
এরপরে ব্যবসায়ীদের প্রধান ভরসাস্থল বাণিজ্যিক ব্যাংক। এটিএম হলো অর্থ উত্তোলনের একটি পদ্ধতি। সকল শাখাকে একটি শাখা রূপান্তরের মাধ্যম হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা পালন করে সঞ্চয় বিনিয়োগে। আর্থিক সচ্ছলতার সনদপত্র প্রদান করা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এটাকে বলা হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট। ওকে, আমাদের প্রথম পত্র শেষ, এখন আমাদের দ্বিতীয় পত্র শুরু। দ্বিতীয় পত্র শুরু হয়েছে বাংলাদেশের কৃষি দিয়ে। কৃষির প্রথম আবাদ শুরু হয় প্যালেস্টাইনে। অ্যাগ্রো শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প কৃষি। অর্থনৈতিক উন্নয়নের স্তর ভিন্নতর হয় বলে ভিন্নতর হয় কৃষি কাঠামো। কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে। মানব সভ্যতা শুরু হয়েছিল কৃষি দিয়ে। বাংলাদেশে বেশিরভাগ কৃষি খামারের আয়তন ক্ষুদ্রাকৃতি। বাংলাদেশে 0.৫ একরের চেয়ে কম জমির মালিকের সংখ্যা 50%। বাংলাদেশে কৃষিতে রয়েছে এখনো সনাতন পদ্ধতি চাষাবাদ। চাষ ক্ষেত্রে আওতায় রয়েছে প্রায় 20% জমি, মানে বাংলাদেশের 20% জমি চাষযোগ্য, মানে আওতায় এখনো আছে। কৃষিখাতে নিয়োজিত মোট শ্রমশক্তির 45.1 ভাগ। বাংলাদেশে ভূমিহীন কৃষকদের পরিবার রয়েছে প্রায় 50%। বাংলাদেশে কৃষির উপখাত 4টা। এই 4টা উপখাতের মধ্যে সবচেয়ে বড় উপখাত হচ্ছে শস্য ও শাকসবজি, এবং একটি উল্লেখযোগ্য উপখাত হচ্ছে মৎস্য সম্পদ। 2015-16 অর্থ বছরে জিডিপিতে কৃষিখাতের অবদান 15.33%। এবং একটা জিনিস মাথায় রাখবেন, কৃষিখাতের যে অবদানটা এটা আস্তে আস্তে কিন্তু কমে আসতেছে এবং শিল্প খাতে আস্তে আস্তে বাড়তেছে। এরপর ফড়িয়া, দালাল, ব্যাপারী, মহাজন হলো মধ্যস্বত্বভোগকারী। কৃষি উৎপাদিত ফসল পণ্যের বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ হলো কৃষি বিপণন। ওএমএস, ওপেন মার্কেট সেল। বাংলাদেশের অধিকাংশ খামার জীবন নির্বাহী খামার, বা যেখান থেকে কৃষক নিজের জীবন ধারণের জন্য চাষাবাদ করে। মানে আমার এখনো জমি আছে, আমার উদ্দেশ্য হচ্ছে কি আমি এখানে ধান চাষ করব, ধান চাষ করার পরে সেই ধান আমি খেয়ে পরে সারা বছর বাঁচবো। এটা কি জীবন নির্বাহী খামার, মানে বিক্রি করার উদ্দেশ্য যেটা থাকে না, অতিরিক্ত হয়ে গেলে তখন বিক্রি করে, সেটা হয় কি জীবন নির্বাহী খামার। মালিকানা ভিত্তিতে খামার 3 প্রকার। সাধারণত সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হয় জীবন নির্বাহী খামারে। ফসল উৎপাদনের ভিত্তিতে খামার আবারও 3 প্রকার। এরপর ভর্তুকি বা ঋণ বৃদ্ধি করলে বাড়বে কৃষকের উৎপাদনশীলতা। রাষ্ট্রীয় বিপণন ব্যবস্থা প্রচলিত হয় বৃহদায়তনে। কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রিত হচ্ছে কৃষি বিপণন দ্বারা। কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা উন্নত হলে কৃষকরা উপযুক্ত দাম পাবে। বাংলাদেশে এ পর্যন্ত উন্নত ফসল অবমুক্ত করা হয়েছে 61টি। এ পর্যন্ত বাংলাদেশে হাইব্রিড জাত অবমুক্ত করা হয়েছে 4টা। বাংলাদেশে উৎপন্ন শস্য সমূহকে প্রধানত ভাগ করা যায় 2 ভাগে। ধানের জাত আছে স্বর্ণা ও শতাব্দী। চাষাবাদে গৃহপালিত পশুশক্তি ব্যবহার করা হয় 50%। বাংলাদেশের সরকারি তত্ত্বাবধানে হাঁস মুরগির খামার রয়েছে 37টা। খাকি, কাম্বেল ও জিন্ডিং এটা হচ্ছে হাঁসের জাত। বায়োগ্যাস উৎপাদন করতে ব্যবহার করা হয় গোবর, হাঁস মুরগির বিষ্ঠা। এরপর আছে চিংড়ি ধারা পরিবর্তন। বাংলাদেশে চিংড়ি চাষ শুরু হয় 80-র দশকে। বাংলাদেশে সামুদ্রিক চিংড়ি পাওয়া যায় 8 প্রকার এবং মিঠা পানির চিংড়িও 8 প্রকার। এফএও বাংলাদেশে বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন চিংড়ি চাষ প্রকল্প গ্রহণ করেছে সাতক্ষীরা ও খুলনা জেলায়। বাংলাদেশে মিঠা পানির চিংড়ি 8 প্রকার। বাংলাদেশ চিংড়ি খাতে জড়িত রয়েছে প্রায় 1,20,00,000 মানুষ। বিদেশে রপ্তানির জন্য চাষ করা হয় গলদা ও বাগদা চিংড়ি। এরপরে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র রয়েছে 129টা। মাশরুম 1 প্রকার ছত্রাক জাতীয় পরজীবী উদ্ভিদ। এরপর বাংলাদেশে মোট বনাঞ্চল সমভূমির পরিমাণ কত? 11%। সুন্দরবনের আয়তন 6017 বর্গ কিলোমিটার। পার্বত্য চট্টগ্রাম 15,333 এবং মধুপুর ভাওয়াল 1064। আর সিলেটের যে বনাঞ্চল এটা হচ্ছে 1040। এবার দেশের প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে মাশরুম চাষ হয় গাজীপুরে। 10 টাকায় ব্যাংক হিসাব খোলা হয় কৃষকদের জন্য। 23টি দানাশস্য বীজ উৎপাদন খামার পরিচালনা করছে বিএডিসি পুনরূপ বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন।
সরকারি উদ্যোগে উচ্চ ফলনশীল বা উফশী ধানের চাষের প্রসার ঘটে কত সালে? 60-এর দশকে বা 1960-এর দশকে। শস্য বহুমুখীকরণ, এটা নীরব বিপ্লবের মতো ঘটে যাচ্ছে। শস্য বহুমুখীকরণ বলতে বোঝানো হয় যে একই জমিতে আপনার বিভিন্ন প্রকার ফসল উৎপাদন, একই সাথে আপনি ধানের সাথে আপনি মাছ চাষ করলেন বা ধানের সাথে আপনি পাশে সবজি চাষ করলেন, এগুলোকে বলা হয় বহুমুখীকরণ। বাংলাদেশে চাষাবাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পানিসেচ ব্যবস্থা। ভূগর্ভস্থ পানিসেচ উত্তোলন করা হয় 4টি পদ্ধতিতে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী শীর্ষস্থানীয় দেশ চীন। জাতীয় পরিবেশ অ্যাকশন প্ল্যান ঘোষণা করা হয় 1992 সালে এবং সামরিক অধ্যাদেশ ঘোষণা করে 1983 সালে। বাংলাদেশের অভ্যন্তরে নোনা পানি প্রবেশ করেছে 100 কিলোমিটার পর্যন্ত। ডারবানে জলবায়ু সম্মেলন হয় 2011 সালে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হলো তাপমাত্রা বৃদ্ধি। কৃষিতে পরিবেশ দূষণ। জলবায়ু দ্রুত পরিবর্তনশীলতার জন্য দায়ী হচ্ছে উন্নত বিশ্ব। জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হচ্ছে কি? অতিবৃষ্টি, অনাবৃষ্টি। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ। এরপর খরা আর অভিযোজন। পাতার আকৃতি হ্রাস হয় খরা অবস্থায়। দিনাজপুর এবং রাজশাহী অঞ্চলে কিছু অঞ্চল তীব্র খরাপ্রবণ এলাকা। মজুত করা প্রোটিন উদ্ভিদে থাকলে সাহায্য করে খরা প্রতিরোধে। প্রতিকূল পরিবেশে উদ্ভিদে খাপ খেয়ে নেওয়াকে বলে কি? অভিযোজন। বিদ্যুৎ ছাড়া শস্য সংরক্ষণ করা যায় বায়ো ফার্মিং পদ্ধতিতে। তথ্য ও যোগাযোগের সমন্বয় রূপ হচ্ছে কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি। বাংলালিংক সিম থেকে 7676 নম্বরে কল করে তথ্য পাওয়া যায়, কৃষি তথ্য পাওয়া যায়। বায়োটেকনোলজি সর্বপ্রথম ব্যবহৃত হয় 1919 সালে। HYV মানে হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি বা উপসি, উচ্চ ফলনশীল জাত। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য কৃষকদের আয় বৃদ্ধি। বেসরকারি সংস্থা ব্র্যাক ধান বীজ উৎপাদন করেছে 8 প্রজাতির। ওকে, বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্পমুখী পণ্য হলো পাট, বস্ত্র, চা, চামড়া। এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি গৃহীত হয় 1980 সালে। বাংলাদেশে ইপিজেড আছে 8টা। সবচেয়ে বেশি কর্মসংস্থান চট্টগ্রাম ইপিজেডে। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে বলা হয় ইপিজেড। ঢাকা ইপিজেড উৎপাদনরত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা 103টি। মংলা ইপিজেড খুলনায়, আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে। বাংলাদেশে বর্তমান পাটকলের সংখ্যা 78টি। আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে বলছি। আমাদের দেশে প্রথম স্থাপিত পাটকল আদমজী। পৃথিবীর বৃহত্তম পাটকল আদমজী পাটকল। বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয় 1997 সালে। বাংলাদেশে বস্ত্র শিল্পের প্রধান সমস্যা তুলার অভাব। এরপরে চা শিল্পের কথা বলতে হয়। চা শিল্পের প্রথম চা শিল্পের যে চা বাগানটা ওইটা হচ্ছে সিলেটের মালনীছড়া এবং সর্বশেষ এলাকা হচ্ছে পঞ্চগড়। আপডেট তথ্য আছে, এগুলো না হলে চলবে, জিকেতে এগুলো পড়েন আপনারা। তৈরি পোশাক। বাংলাদেশে তৈরি পোশাক কারখানা 5,000-এর অধিক। 1976 সালে তৈরি পোশাক বিদেশে রপ্তানি হয় 1 লক্ষ টাকা প্রথমবার। এরপরে 85% মহিলা শ্রমিক নিয়োজিত পোশাক শিল্পে। প্রথম গার্মেন্টস হচ্ছে দেশ গার্মেন্টস। এরপর আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্পের ফলে বৃদ্ধি পাবে কর্মসংস্থান। আমদানি বিকল্প শিল্পের প্রয়োজন সংরক্ষণের। এরপর সর্বপ্রথম আমদানি বিকল্প শিল্পনীতি গ্রহণ করে লাতিন আমেরিকা। তারপরে আমদানি বিকল্প শিল্পে ব্যবহৃত হয় মূলধন নিবিড় কৌশল। আমদানি বিকল্প শিল্প দ্বারা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়। শিল্পনীতি 2010-এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত শিল্পায়ন। বাংলাদেশ সরকার প্রথম শিল্পনীতি ঘোষণা করে হচ্ছে 1973 সালে। এরপর জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। জনসংখ্যা সম্পর্কে আমাদের 2টা থিওরি জানা প্রয়োজন। একটা হচ্ছে ম্যালথাসের থিওরি আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা থিওরি। ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে হচ্ছে জ্যামিতিক হারে এবং তার বিনিময়ে তার অন্যদিকে খাদ্য, জনসংখ্যা বাড়ার জন্য খাদ্য দরকার, সে খাদ্য বাড়ে হচ্ছে কি গাণিতিক হারে। মানে আপনার খাদ্য হচ্ছে 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়, 3 থেকে 4 হয়। আর জনসংখ্যা 1 থেকে 2 হয়, 2 থেকে 4 হয়, 4 থেকে 8 হয়।
তো বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে এবং সাধারণত 10 বছর পর পর আদমশুমারি করা হয়। বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ আর জনসংখ্যা ঘনত্বে 3য় বৃহত্তম দেশ। জনসংখ্যা ঘনত্ব সূত্র ডিপি ইকুয়ালস টু ডিপি ইকুয়ালস টু টিপি ডিভাইডেড বাই টিএ, মানে টোটাল পপুলেশন ভাগ টোটাল এরিয়া। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37। জনসংখ্যা বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে জলবায়ুর উপর। জনসংখ্যার গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে বাল্য বিবাহ ও বহু বিবাহ। অর্থনৈতিক কাঠামো জনগণের খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে জনসংখ্যা বৃদ্ধির হার বা হ্রাস। জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হলো জন্মহার এবং অন্যটি হলো মৃত্যুহার। তো জন্মহার আর মৃত্যুহার কি? জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে আশীর্বাদ অভিশাপ দুইটাই হতে পারে। ওকে, সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তা উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। জনসংখ্যা বেশি হলে কমে যায়, মাথাপিছু হয়। বাংলাদেশে পরনির্ভরশীলতার প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এরপরে বাংলাদেশে দরিদ্র সীমার নিচে বসবাস করে 31.50% মানুষ। বাংলাদেশে প্রতি 1000 স্কুল জন্মহার 18.9 আর মৃত্যুহার 5.2। তাহলে জন্মহারটা কি? প্রতি 1000 গর্ভবতী মহিলায় যে পরিমাণ সুস্থ শিশু জন্মগ্রহণ করে তাকে বলা হয় স্থূল জন্মহার, আর প্রতি 1000 জনে যে পরিমাণ মানুষ মারা যায় তাকে বলা হয় স্থূল মৃত্যুহার। তাহলে প্রতি 1000 জনে জন্মগ্রহণ করে 18.9 জন আর মৃত্যুবরণ করে 5.2 জন। এরপরে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য বাড়ে হচ্ছে কি গাণিতিক হারে। ম্যালথাসের মতে জনসংখ্যা দ্বিগুণ হয় 25 বছর পর পর। এরপরে কাম্য জনসংখ্যা। তাহলে ম্যালথাসের মতে যে পরিমাণ জনসংখ্যা একটা দেশের সম্পদের জন্য পারফেক্ট হবে, ইউটিলাইজ করতে পারবে, তাকে বলা হয় কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা উৎপাদন ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন ডিউ হিল্টন। মোট জনসংখ্যা ভূমির অনুপাতের ভারসাম্য হলো কাম্য জনসংখ্যা। এবার মাথাপিছু জমি বর্তমান রয়েছে কত? 0.25 একর এবং একজন লোকের মাথাপিছু জমির পরিমাণ হচ্ছে 1.2 বা 1.80 একর। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি গতিশীল। ম্যালথাস অধিক গুরুত্ব দিয়েছেন জনসংখ্যা পরিবর্তনের দিককে। কর্মক্ষম জনসংখ্যা 15 থেকে 59 বছর। এবার বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম। জাতীয় নারী উন্নয়ন নীতি অনুমোদিত হয়েছে 2011 সালে। বাংলাদেশ 1974 সালে প্রতি 1000 জন্মহার ছিল কত? 48.3। বাংলাদেশ জনসংখ্যা 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে 1976 সালে। শূন্য জনসংখ্যা নীতি বা বৃদ্ধি প্রকল্প গ্রহণ করা হয়েছে 1976 সাল থেকে। বাংলাদেশ জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয় 1976 সালে। এরপর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা 1992 সালে গ্রহণ করা হয়। শিক্ষা ও সমাজ কল্যাণ হলো মানব সম্পদ উন্নয়নের খাত। জনসংখ্যা নীতি জাতীয় নীতিমালা গ্রহণ করা হয়েছে 2010 সালে। গুনার মিল্ডার মানব সম্পদ উন্নয়নে 8টি উপাদান কথা বলেছেন। কর্মসংস্থানকে প্রধানত ভাগ করা যায় 3 ভাগে। আত্মকর্মী থাকা উচিত 10টি গুণাবলী। পাঠ্যসূচিতে বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে কারিগরি শিক্ষার উপরে। এরপরে আয় উৎপাদন এমনকি নিয়োগকেও খেয়ে দেয় হেলেকে কর্মসংস্থান। দেশে মহিলা কারিগরি প্রতিষ্ঠান শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে 60টা। মানব সম্পদ উন্নয়নের সূচক হচ্ছে 3টা। মুদ্রাস্ফীতি। দামস্তরের গতিবেগকে ভিত্তিতে মুদ্রাস্ফীতিকে ভাগ করা যায় 3 ভাগে। এটা হচ্ছে ধাবমান, স্থির, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে উৎফলন। বাংলাদেশে আছে ধাবমান। সাধারণ দামস্তরে ক্রমাগত বৃদ্ধিকে বলে মুদ্রাস্ফীতি। তো মুদ্রাস্ফীতিকে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আমরা একটা দ্বীপে বাস করি। দ্বীপে আছে 2 জন, ঠিক আছে? একজনের নাম রহিম আর একজনের নাম হচ্ছে কি করিম। তাহলে দ্বীপে যেহেতু বাস করি, দ্বীপের আমি কি করি? আমি হচ্ছে টমেটো উৎপাদন করি, আর রহিম হচ্ছে কি সাগরে যায়, সাগরে ডুব দিয়ে মুক্তা উৎপাদন করে, মুক্তা নিয়ে আসে। তাহলে আমি একদিন টমেটো চাষ করলাম, একদিন সারাদিন কষ্ট করে আমি টমেটো উৎপাদন করলাম 2টা। ওই দিন একই কারণে রহিমও সমুদ্রের একদম তল থেকে 2টা মুক্তা নিয়ে আসে। তাহলে রহিম আমাকে বললো, আমি তোমাকে একটা মুক্তা দিচ্ছি, তুমি আমাকে একটা
কি দাও? টমেটো দাও। হ্যাঁ, আমি রাজি হয়ে গেলাম। তাহলে আমরা ঠিক করলাম যে বিনিময় মূল্য হচ্ছে কি, একটা টমেটোর বিনিময়ে, সরি একটা ওই যে কি মুক্তার বিনিময়ে একটা টমেটো। ঠিক আছে, টাকার ব্যবহার আমরা শিখে গেলাম। পরের দিন কি হইল? পরের দিন আমার একই পরিমাণ দ্রব্য উৎপাদন হইল, 2টা টমেটো উৎপাদন হইল, কিন্তু সেদিন রহিম 10টা মুক্তা নিয়ে আসলো। এখন বলেন, আমি কি আগের মতো একটা মুদ্রা দিয়ে একটা টমেটো দিয়ে দিব? এখন তো টাকা বেশি। তো দ্রব্যের থেকে যখন টাকা বেশি হয়ে যায়, সম্পদের থেকে যখন টাকার পরিমাণ বেড়ে যায়, তখন তাকে বলে মুদ্রাস্ফীতি। বাংলাদেশে আছে ওটাই কি বলে, ধাবমান। বাংলাদেশের দ্রব্যমূল্য দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল 1973-74 সালে, দ্বিতীয়বার হয়েছে 23-24 সালে। সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে ঘটে চাহিদা পরিচিত মুদ্রাস্ফীতি। কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক মৃদু মুদ্রাস্ফীতি। দামস্তর যখন দৌড়ে চলে তখন তাকে বলে ধাবমান মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি: ভোক্তার দাম সূচক। দ্রব্য সামগ্রী খুচরা মূল্য বিবেচনা করা হয় সিপিআই পদ্ধতিতে। মুদ্রাস্ফীতি পরিমাপের পুরাতন পদ্ধতি হলো পিপিআই, পারচেস ইন্ডেক্স। এরপর মুদ্রাস্ফীতি অবস্থায় লাভবান হয় করদাতারা, মুদ্রাস্ফীতি অবস্থায় ক্ষতিগ্রস্ত হয় বন্ডের মালিকরা। মুদ্রাস্ফীতির সময় বৃদ্ধি পায় কর, শুল্ক এবং মুনাফা। মুদ্রাস্ফীতির প্রধান কারণ 2টা। বাংলাদেশে মুদ্রাস্ফীতি দেখা যায় একটি কারণ হলো খাদ্য ঘাটতি। পরোক্ষ কর বৃদ্ধি করলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। শ্রমিক সংঘের প্রভাবে মুদ্রাস্ফীতি বাড়ে। বাংলাদেশে ধাবমান মুদ্রাস্ফীতি রয়েছে। টাকার অবমূল্যায়ন করলে আমদানিকৃত দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পায়। অপূর্ণ নিয়োগ অবস্থায় মৃদু মুদ্রাস্ফীতিতে লাভবান হয় বিনিয়োগকারীরা। মুদ্রাস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত হয় ভূমিহীন কৃষক। ব্যাংক হার বাড়ালে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বাড়ে। জনগণের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ানোর উপায় সুদের হার বৃদ্ধি করা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটা পদ্ধতি হচ্ছে আপনার ব্যাংক হার বাড়াই দাও। ব্যাংক হার বাড়াইলে টাকা মানুষ ব্যাংকে রাখতে উদ্বুদ্ধ হয়, আর ব্যাংকে টাকা থাকলে মানুষ ব্যাংকে টাকা কম খরচ করে, আর টাকা কম খরচ করলে মুদ্রাস্ফীতিও কমে যায় অনেকটা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা, এবং মুদ্রাস্ফীতি রোধে মূল ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এবং কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করা হচ্ছে আর্থিক নীতি। র্যাচেট মুদ্রাস্ফীতির কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ। র্যাচেট মুদ্রাস্ফীতি কিভাবে হয়? আপনার প্রাকৃতিক দুর্যোগের ফলে সম্পদ নষ্ট হয়ে গেল, ধানের সময় একটা ঝড় আসলো, ধানটা নষ্ট হয়ে গেল, তাহলে ধানের দাম বেড়ে যাবে, ওইটাকে বলে র্যাচেট মুদ্রাস্ফীতি। আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা। আন্তর্জাতিক বাণিজ্যের শর্ত হলো কমপক্ষে 2টা সার্বভৌম দেশ থাকবে। নিয়ন্ত্রণের দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ভাগ 2টি। আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত হয় দাস বিক্রির মাধ্যমে, এবং আন্তর্জাতিক বাণিজ্য ছড়ায় পড়ে হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মাধ্যমে। আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি আয় কম হয় বাংলাদেশে। ইউ হলো একটি আন্তর্জাতিক বাণিজ্য জোট বা ইউরোপিয়ান ইউনিয়ন, একটা প্রধানত হচ্ছে বাণিজ্য জোট। বাংলাদেশে বহির্বাণিজ্যের অধিকাংশই পরিচালিত হয় নৌপথে। ভোক্তাদের চাহিদার পার্থক্য লক্ষ্য করা যায় আন্তর্জাতিক বাণিজ্যে। বাণিজ্য শুল্ক আরোপ করা হয় আন্তর্জাতিক বাণিজ্যে। বিশ্ব বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পায় অবাধ বাণিজ্যের দ্বারা। আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য। বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তন সবচেয়ে বেশি পরিবর্তন হয় কোন থেকে? চীন থেকে। ঠিক আছে, বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তন আসে 90-এর দশকে। 90-এর দশকে বাংলাদেশ কি করে? বাংলাদেশ হচ্ছে মুক্ত বাজার অর্থনীতিতে চলে যায়। বাংলাদেশে পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্র ইউতে। রপ্তানি আয়ের মধ্যে শিল্পজাত দ্রব্য থেকে আসে 90%, তার মধ্যে 80% আছে তৈরি পোশাক থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। কাঁচা পাট উৎপাদন ও রপ্তানিতে বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম দেশ। পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য আমদানিতে ব্যয় হয় বিপুল পরিমাণে অর্থ। বাংলাদেশের সর্ববৃহৎ মাছ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি চট্টগ্রামে অবস্থিত। কৃষির সাথে সম্পর্কিত দ্রব্যগুলোকে বলে প্রাথমিক দ্রব্য। কাঁচা পাটের প্রধান ক্রেতা দেশ হলো চীন। বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, 2য় বৃহত্তম হচ্ছে জোট হিসেবে ইউ, একক দেশ হিসেবে জার্মানি। এদেশে মোট আমদানি ব্যয় শিল্পজাত পণ্য খাতে ব্যয় হয় 26.8। বাংলাদেশে আমদানি পণ্যসমূহকে ভাগ করা যায় 4 ভাগে। রপ্তানি পণ্যের একক বৃহত্তম খাত হচ্ছে তৈরি পোশাক।
রপ্তানি আয়ে 80% আসে তৈরি পোশাক থেকে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজন পণ্যের বহুমুখীকরণ। রপ্তানিকারকদের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার হচ্ছে রাষ্ট্রপতি ট্রফি। রপ্তানিমুখী পণ্যের দ্রুত বিকাশের উদ্যোক্তাদের দেওয়া হয় ট্যাক্স হলিডে। রপ্তানি বাণিজ্য বৃদ্ধির জন্য প্রতিরোধ দরকার হচ্ছে চোরাচালান প্রতিরোধ করা। এরপরে বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্য ৩ প্রকার। বৈদেশিক বাণিজ্যের 2টা দিক আছে। এরপরে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত 1945 সালে, এশীয় উন্নয়ন ব্যাংক 1966 সালে এবং ইসলামী উন্নয়ন ব্যাংক 1975 সালে। যে কোনো বৈদেশিক ঋণই হয়ে থাকে শর্তযুক্ত। 2000 সালে বিশ্বায়নের 4টি বিষয় উল্লেখ করে কে? IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। আমাদের লাস্ট অধ্যায় আজকের সরকারি আয়। তাহলে উৎপাদনের ভিত্তিতে সরকারি ব্যয় 2 প্রকার, একটা হচ্ছে উৎপাদনশীল আর একটা হচ্ছে অনুৎপাদনশীল। সরকার ব্যয়ের জন্য আয় সংগ্রহ করে 2টি উৎস থেকে, একটা হচ্ছে কর রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত আয়। সরকারি ব্যয়ের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। কর প্রধানত 2 প্রকার, প্রত্যক্ষ পরোক্ষ। আঞ্চলিক বৈষম্য হ্রাস করে সরকারি ব্যয়ের উদ্দেশ্য। এরপরে দেশে উৎপাদিত দ্রব্যের উপর আরোপ করা হয় আবগারি শুল্ক এবং বিদেশে উৎপাদনগত দ্রব্যের উপর রপ্তানি করা হয় এক্সাইজ শুল্ক। বাংলাদেশে কর রাজস্ব বেশিরভাগ আসে পরোক্ষ কর থেকে। বাংলাদেশে ভ্যাট চালু হওয়ার পর থেকে আদায় করা হয় না বিক্রয় কর। সম্পদের উপযোগ সম্পূর্ণ বিনষ্ট হয় প্রকৃত ব্যয়ে। এরপরে করের ভার 2 প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ ভার, পরোক্ষ ভার। তারপরে সরকারি ব্যয়ের উদ্দেশ্য হচ্ছে 2টা। বর্তমানে সরকারি আয়ের সিংহভাগ আসে কোথা থেকে? ভ্যাট থেকে। কর আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড। ঘাটতি অর্থ সংস্থানের পদ্ধতি 4টা। সম্পদ কর দান করা হলো প্রত্যক্ষ কর। সরকারি আয়ের উৎস হচ্ছে কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব। সরকারি ব্যয়ের জন্য অর্থ সংস্থান স্থায়ী খাত হচ্ছে বৈদেশিক ঋণ। ফাঁকি দেওয়া কঠিন, পরোক্ষ কর। ফাঁকি দেওয়া সহজ, প্রত্যক্ষ কর। কর ধার্যের ফলে সৃষ্ট প্রথম চাপকে বলে করাঘাত। পরোক্ষ করের একটি গুণাবলী হলো জনপ্রিয়তা। কারণ পরোক্ষ কর আপনি বুঝতেছেন না, আপনি দিচ্ছেন, এই জন্য সবাই দিতে চায়। যেমন প্রত্যক্ষ কর হচ্ছে আয়কর। আয়কর খুব মানুষ দিতেই চায় না, ফাঁকি দিতে চায় এবং ফাঁকি দেওয়াও সহজ। কিন্তু পরোক্ষ কর যেমন হচ্ছে ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স। আপনি কোনো একটা জিনিস কিনলেন, ওর সাথে ভ্যাট অলরেডি আছে, আপনি ওটা বুঝতেছেন না এবং না জেনে আপনি ওটা দিচ্ছেন। এই জন্য পরোক্ষ করের বৈশিষ্ট্য হচ্ছে এটা জনপ্রিয়। এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক। কাস্টম ডিউটিস, আমদানি শুল্ক। কাস্টম ডিউটিস বা আমদানি শুল্ক দেওয়া হয় বাইরে থেকে আসা পণ্যতে, আর আবগারি শুল্ক দেওয়া হয় দেশের ভিতরে পণ্যতে। প্রত্যক্ষ করের বেলায় করের বোঝা বহন করে করদাতা। রাজস্ব করে 80% আসে পরোক্ষ কর থেকে। মৃতভার ঋণের উদাহরণ হলো যুদ্ধ ঋণ। এবং মৃতভার ঋণ হচ্ছে যে ঋণের কোনো কল্যাণ হয় না এবং যে ঋণ থেকে কোনো আয়ও আসে না। সরকারি ঋণের আন্তরিক প্রতিষ্ঠান হলো WB বা ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। দীর্ঘ সময়ের জন্য গৃহীত ঋণকে বলে স্থায়ী ঋণ। তো বৈদেশিক ঋণের একটা কথা আছে, বৈদেশিক ঋণের শর্ত থাকে। আপনি IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেবেন, ভালো কথা, আপনাকে অনেক টাকা ঋণ দেবে দেশকে অবশ্যই, কিন্তু এই ঋণের শর্ত আছে। এই ঋণের টাকা দিয়ে আপনি কি করতে পারবেন না? এই ঋণের টাকা দিয়ে আপনি কোনো শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন না। আপনি রাস্তা তৈরি করেন, ব্রিজ তৈরি করেন, মানে এমন জিনিস তৈরি করবেন যাতে আপনার টাকা আসবে না, ঠিক আছে? কিন্তু আপনি এমন কোনো জিনিস আপনি তৈরি করতে পারবেন না যেটা থেকে আপনার টাকা উৎপাদন হয়, ঠিক আছে? ওকে, আমাদের শেষ আজকে পড়াশোনা। তো এতক্ষণ যারা সাথে ছিলেন আমাদের, কষ্ট করে যারা ছিলেন, ধন্যবাদ সবাইকে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।